আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং প্রোগ্রামে স্বাগতম। সো আজকে আমরা আরেকটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সরলরেখা। অর্থাৎ সরলরেখা চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে ইঞ্জিনিয়ারিংয়ে কি কি কোশ্চেন আসছিল আমরা তারই সলভ করব আজকে, ঠিক আছে? সো আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করি। সবচেয়ে ইজি একটি প্রবলেম দিয়ে শুরু করলাম। এটা হচ্ছে রুয়েটে তোমার 3-4 সনে আসছিল। আচ্ছা, কোশ্চেনে কি বলছে খেয়াল করে দেখো। বলছে 3টা বিন্দু তোমার কাছে দেওয়া আছে। সো বলছে এই 3টি বিন্দু যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা তোমাকে প্রুফ করতে হবে। দেখো এই প্রবলেমটা কিন্তু তোমরা ক্লাস 9-10-এ পড়ে আসছো, রাইট? 9-10-এ কি করে আসছো মনে আছে? যে তোমরা 2টা করে বিন্দু নিয়ে কি করছো, দৈর্ঘ্য বের করছো, রাইট? সো 2টা করে বিন্দু নিয়ে দৈর্ঘ্য বের করো, টোটাল 3টা দৈর্ঘ্য আসবে। এর মধ্যে যদি 2টা দৈর্ঘ্য কি হয়, সেম হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো কি এরা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, তাই না? তাহলে আমরা একটু দেখে ফেলি যে আমাদের ধরো এ বিন্দু, প্রথমটা হচ্ছে এই বিন্দু আমরা ধরে নিলাম। এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে -1, -4। দেন বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5, 0 এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 11, 4। তাহলে আমরা এক এক করে কি 2টা করে বিন্দু নিয়ে তার কি দৈর্ঘ্য বের করব। সো আমরা যদি এ বি রেখার দৈর্ঘ্যটা বের করি, আমরা লিখতে পারি √5 + 1 তার হোল স্কোয়ার, দেন 0 + 4 তার হোল স্কোয়ার। আমরা দৈর্ঘ্য বের করতে পারি, রাইট? সো এখানে হবে কি, এখানে হবে তোমার 6 স্কোয়ার, দ্যাট মিনস 36, দেন 4 স্কোয়ার, দ্যাট মিনস 16, রাইট? সো এখানে কত আসবে বলো দেখি। এখানে আসবে √52। আচ্ছা, আপাতত আমরা √52 রেখে দিলাম। দেন আমরা বিসি বাহুর দৈর্ঘ্য বের করব। সো বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে, 11 - 5 তার হোল স্কোয়ার, দেন 4 - 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে, সেম ভ্যালু আসবে। 11 থেকে 5 বিয়োগ করলে কত, তার স্কোয়ার করলে 36, দেন 16, এখানেও কি আসবে √52। আর সর্বশেষ তুমি কি বের করবা, তুমি হচ্ছে এসি বের করবা, তাই না? তাহলে এসি যদি বের করে ফেলো, এখানে কি আসবে, 11 থেকে 1 বিয়োগ করবা, সো প্লাস হয়ে যাবে। আর 4 থেকে -4 বিয়োগ করলে +4। দেন এখানে যা আসে আর কি, যে এখানে কত আসবে, 12 স্কোয়ার, দ্যাট মিনস 144। আর এখানে হচ্ছে 8 স্কোয়ার, দ্যাট মিনস 64। আচ্ছা, এটার ভ্যালু আর কি বের করব, তোমাদের যেহেতু এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য কি আসছে, সেম আসছে, আর একটা বাহুর দৈর্ঘ্য বোঝাই যাচ্ছে সেম আসবে না। সো আমরা বলতে পারি কি এরা হচ্ছে কি একটা সমদ্বিবাহু ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু। খুবই সহজ প্রবলেম। আসলে বর্তমানে আসলে মানে এখনকার যে কম্পিটিশনটা, এই কম্পিটিশন আসলে এই ধরনের কোশ্চেনগুলো কি আমাদের অ্যাডমিশনে আসে না, খুবই রেয়ার কেস, ঠিক আছে? সো আমরা পরের কোশ্চেনে যাই। খেয়াল করে দেখো কি বলছে। বলছে এ ও বি দুইটি বিন্দু, যার স্থানাঙ্ক দেওয়া আছে এত এত, এ বি রেখাকে সি পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং এমনভাবে বর্ধিত করা হয়েছে যেন কি হয়, এ বি হচ্ছে বিসি এর 3 গুণ হয়, রাইট? তাহলে এখানে সি বিন্দুর কি বের করতে বলছে, স্থানাঙ্ক বের করতে বলছে। আচ্ছা, এটা হচ্ছে বোর্ডেও আসে আবার অ্যাডমিশনেও আসে। দেখো রুয়েটে 18-19-এ আসছিল, মানে আমরা যখন পরীক্ষা দিয়ে আসছিলাম তখন হচ্ছে এই কোশ্চেনটা আসছিল রুয়েটে। সো আমরা সলভ করি। খেয়াল করে দেখো কি বলছে। বলছে যে তোমার কাছে এ আর বি দুইটা কি দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে। তাহলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের দেওয়া আছে -2, 4। আর এখানে ধরো বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4, -5। আচ্ছা, তাহলে এ বিকে আমরা সি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, একটু কমিয়ে দিই। এ বিকে আমরা সি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে সি বিন্দুটার স্থানাঙ্ক আমরা জানি না, তার স্থানাঙ্ক কি করতে বলছে, বের করতে বলছে। এখন সি বিন্দুটা এ এবং বি কে কি অনুপাতে বিভক্ত করে, এই কনসেপ্টটা এখানে আমাদের কি একটা কি দেওয়া আছে, একটা ক্লু দেওয়া আছে। তাহলে আমরা যদি এই ক্লুটা নিয়ে একটু কাজ করি, যে এ বি ইকুয়াল টু কোশ্চেনে দেওয়া আছে 3BC, রাইট? তাহলে আমরা যদি বিসিকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি এ বি বাই বিসি ইকুয়াল টু কি 3/1। তাহলে বলো এ বি বাই বিসি, এই যে এ বি আর বিসি, তাহলে এ বি আর বিসি কি 3:1 হয়ে গেল না, রাইট? তাহলে আমরা কিন্তু অ্যাটলিস্ট এটা বলতে পারি যে আমাদের বি বিন্দুটা এ এবং সিকে 3:1
অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে। এখানে বহির্বিভক্তের ফর্মুলা অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, আমরা অন্তর্বিভক্তের ফর্মুলা অ্যাপ্লাই করে কি ম্যাথটা সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে বলো এখানে আমরা কি লিখতে পারি, আমাদের বি বিন্দুর ভুজের মান হচ্ছে 4, তাহলে 4-এর মানে অন্তর্বিভক্ত ফর্মুলা কি হবে, নিচে হবে অনুপাত দুইটার যোগফল, উপর হবে কি 3-এর সাথে x-এর গুণ 3x প্লাস 1-এর সাথে কার গুণ -2-এর গুণ, তাহলে এখানে হবে কি -2, রাইট। তাহলে এখানে ক্যালকুলেশনগুলো কত হবে 4 4 16, এখানে হবে 3x -2, তাহলে আমাদের 18 3 দিয়ে ভাগ করলে হবে 6, বুঝা গেছে। আর যদি আমরা y-এর ভ্যালুটা বের করি তাহলে এখানে আসবে -5, নিচে হবে অনুপাত দুইটির যোগফল, উপর হবে কি 3-এর সাথে y-এর গুণ, তাই না, আর 1-এর সাথে কার গুণ হবে 4-এর গুণ হবে, তাহলে এখানে হবে 4, তাহলে বলো এখানে কি আসবে -4 5 20, এখানে হবে 3y + 4, এই পাশে আসলে -24, সো y-এর ভ্যালু আসবে -8। ঠিক আছে, তাহলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক হবে 6, -8, তাহলে এই হচ্ছে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক। পারবা সবাই? সো এগুলো যদি পরীক্ষা আসে আসলে বেশি টাইম লাগা উচিত না, খুব দ্রুত তুমি সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, সো নেক্সট প্রবলেমে যাই। দেখো এখানে কি বলছে, এখানে অনেক জায়গায় এই কোশ্চেনটা আসছে, বলছে যে y = mx, y = m1x এবং কি y = b। সো তিনটা রেখা তোমার কাছে দেওয়া আছে, বলছে এরা যে ত্রিভুজটা তৈরি করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, রাইট। সো আমাদের টার্গেট হচ্ছে এই তিনটা সরল রেখা আগে অঙ্কন করব, অঙ্কন করে এদের ছেদবিন্দুগুলো বের করব। ঠিক আছে, তাহলে আমাদের জন্য কি হবে, জিনিসটা ইজি হবে। তাকাও একটু সবাই। সো এটা আমরা ধরে নিলাম x অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস। এবার তুমি চিন্তা করে দেখো এখানে তিনটা সরলরেখা দেওয়া আছে, তাই না, এর মধ্যে y = mx এবং y = m1x, এই দুইটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, তাহলে আমরা যদি মূল বিন্দু দিয়ে যাই, এমন দুইটা সরলরেখা ড্র করি, ধরো একটা হচ্ছে সরলরেখা আর একটা হচ্ছে ধরো উপরের দিক দিয়ে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করে দেখো, একটাকে আমরা ধরতে পারি y = mx, আরেকটাকে ধরতে পারি কি y = m1, y = m1x, তাই না। আর y = b মানে কি x অক্ষের সমান্তরাল সরলরেখা, রাইট। তাহলে আমাদের y = b হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে আমাদের y = b। তাহলে তুমি চিন্তা করে দেখো এই যে তিনটা সরলরেখা আমরা ড্র করলাম, এই তিনটা সরলরেখা কিন্তু তিনটা বিন্দুতে ছেদ করে। দেখো এই যে একটা বিন্দু ধরলাম, এটা a বিন্দু যার স্থানাঙ্ক 0, 0, আর একটা বিন্দু হচ্ছে এখানে b বিন্দু, আর একটা বিন্দু হচ্ছে এখানে c বিন্দু। তাহলে আমাদের টার্গেট হচ্ছে প্রথমে b বিন্দু আর c বিন্দুর স্থানাঙ্কটা বের করা। তাহলে তুমি চিন্তা করে দেখো, এটা খুবই সহজ জিনিস যে b বিন্দুটা কিন্তু y = b রেখার উপর অবস্থিত এবং y = mx রেখার উপর অবস্থিত, রাইট। তাহলে y = b, তার মানে আমরা কোটির মান অলরেডি পেয়ে গেছি b, আর আমরা যদি এখানে b এর মানটা বসাই দিই তাহলে b = কি mx, তাহলে x এর মান কি আসবে b/m আসবে। তাহলে আমাদের b বিন্দু যে স্থানাঙ্কটা হবে b/m, কি আসবে b আসবে, বোঝা গেছে। আর সেম টু সেম c বিন্দুটা কি y = b রেখার উপর অবস্থিত এবং y = m1x রেখার উপর অবস্থিত, তাহলে c বিন্দুর স্থানাঙ্কটা হবে তোমার b/m1, কি বলো দেখি, হচ্ছে b। তাহলে আমরা তিনটা কি পেয়ে গেছি, তিনটা শীর্ষবিন্দু পেয়ে গেছি। তাহলে আমাদের এই ত্রিভুজটার কি বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তা তোমাদের আমি একটা শর্টকাট ট্রিক শিখাই দিই। যদি কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয় আর একটা শীর্ষবিন্দুর মান যদি 0, 0 হয়, তাহলে হচ্ছে আমরা বাকি যে দুইটা আছে না, ওই দুইটা দিয়েই কি ইজিলি দ্রুত ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। জাস্ট এটার ভুজের সাথে কোটি গুণ, কোটির সাথে ভুজের গুণ, জাস্ট মাইনাস করে দিবা। ঠিক আছে, আচ্ছা আমি দেখাই একটু। ধরো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা বের করব, তাই লিখব কি 1/2 × 0, 0, দেন b/m, b, b/m1, b, আবার কি 0, 0। আচ্ছা, যেহেতু আমরা জানি না এটা কি পজিটিভ মান আসবে না নেগেটিভ মান আসবে, যেহেতু আমরা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ কিছুই জানি না, সো আমরা এখানে একটা মডুলাস দিয়ে দিব।
ঠিক আছে, যেন আমাদের সব মান পজিটিভ আসে। তাহলে মডুলাসটা থেকে যাক। ভিতরে দেখো এটা গুণ করলে 0, এটা গুণ করলে কি আসবে বি স্কোয়ার ডিভাইডেড বাই এম, এটা গুণ করলে 0, এটাও 0, এটা কি আসবে বলো দেখি মাইনাস বি স্কোয়ার বাই m1, এটা গুণ করলে কত 0, বোঝা গেছে। সো আমরা চাইলে কি বি স্কোয়ারটা কি নিতে পারি, কমন নিতে পারি না। তাহলে মডুলাস অফ বি স্কোয়ার ডিভাইডেড বাই 2, এখানে কি 1/m মাইনাস কি 1/m1। সো আমরা চাইলে এখানে লসাগু করতে পারি, লসাগু করলেও কি একটা আনসার আসবে। আর যেহেতু মান বের করতে বলছে তাহলে এটাই লিখে দিলেই হয়। যদি প্রমাণ করতে বলতো তাহলে আবার প্রমাণে যা থাকবে ওটার এক্স্যাক্টলি আনসারটা বের করা লাগতো। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? সো সামনে এগিয়ে যাই। সহজ ছিল রাইট? আচ্ছা এবার আসো কি বলছে, বলছে এত 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 যথাক্রমে মানে 3টা বিন্দু দেওয়া আছে। বলছে ত্রিভুজের এবিসি বাহুত্রয়ের মধ্যবিন্দু হলে, আচ্ছা ত্রিভুজটা ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা তোমাদের একটা কনসেপ্ট আগে বুঝিয়ে দিই। ধরো তোমার কাছে একটা ত্রিভুজ দেওয়া আছে, তোমরা বুঝো যে কোনো ত্রিভুজ হইতে পারে এটা। এই ত্রিভুজের এ বি সি এটা হচ্ছে 3টা কি শীর্ষবিন্দু রাইট। এবার এই এ বি সি মানে বাহু 3টার মধ্যবিন্দু দেওয়া আছে ধরো ডি ই এবং কি এফ, ডিই এফ। এবার আমরা যদি ডিই এফ দিয়ে আরেকটা ত্রিভুজ তৈরি করি, মানে মধ্যবিন্দুগুলো দিয়ে কি আরেকটা ত্রিভুজ তৈরি করি, তাহলে এই ত্রিভুজের 4 গুণ বড় হবে কি বড় ত্রিভুজটা, 4 গুণ বড়। বোঝা গেছে? তা তুমি কোশ্চেনের দিকে তাকাও কি দেওয়া আছে, বলছে এত 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 বিন্দুগুলো হচ্ছে এবিসি ত্রিভুজের বাহুত্রয়ের কি মধ্যবিন্দু। তার মানে আমাদের মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা যদি ধরে নেই ডি বিন্দুর স্থানাঙ্ক 1,2, ই বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিই 4,4 এবং এফ বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা ধরে নেই 2,8, তাহলে আমাদের কি বের করতে বলছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি এখানে এবিসি যে ত্রিভুজটা আছে এই এবিসি ত্রিভুজটা হচ্ছে তোমার ত্রিভুজ ডিইএফ এর 4 গুণ বড়। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা, এরপর 4 দিয়ে কী করে দেওয়া, গুণ করে দেওয়া। বুঝছো? তাহলে যদি আমরা এখানে করে ফেলি যে ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু হাফ ইন্টু বিন্দুগুলো কি 1 2 4 4 আর কি 2 8 আবার 1 2। তাহলে আমরা ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ কিছুই জানি না, সো মডুলাস দিয়ে দিব এখানে। দেন এখানে হচ্ছে কি হাফ ইন্টু, বলো দেখি কি হবে, ক্রস গুণ করলে কত হয় 4 প্লাস 32 প্লাস 2, এখানে করলে কি হবে -8 -8 -8, আল্লাহর রাস্তায় যত 8 আছে এখানে সব চলে আসছে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে 3 আর 24, 24 হচ্ছে আমরা যে 32 থেকে বাদ দিই তাহলে 8 8 10 14 রাইট। সো এখানে হচ্ছে 14, মডুলাস উঠাই দিই কারণ এখানে সবই তো প্লাস মান আসছে। সো 14কে 2 দিয়ে ভাগ করলে হবে 7। সো 7 বর্গ একক, এটা হচ্ছে আমাদের কি ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের হইল। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে 4 × 7 দ্যাট মিনস 28 বর্গ একক। ক্লিয়ার? বোঝা গেছে? এটা বইটার একটা কোশ্চেন ছিল আর কি, এখানে পাশে লেখা নেই। ঠিক আছে? আচ্ছা সামনে এগিয়ে যাই আমরা, খেয়াল করি এবার কি বলছে। বলছে যে একটি সেট এমনভাবে গঠন করা হয়েছে যে ওয়াই অক্ষরেখা হতে এর যেই কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু হতে তার দূরত্বের কি অর্ধেক। আচ্ছা মানে আমাদের একটা সঞ্চার পথ তৈরি করতে বলছে, যেখানে বলছে ওয়াই অক্ষ থেকে যেই দূরত্বটা হবে মূল বিন্দু থেকে দূরত্বের অর্ধেক হবে সেটা। ঠিক আছে? আবার বলতেছি, মানে আচ্ছা আমি চিত্র দিয়ে বুঝাই, খেয়াল করো। ধরো এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ধরো ওয়াই অক্ষ। আচ্ছা এবার ধরো আমি তোমাদের এখানে একটা বিন্দু নিলাম, ধরো এখানে একটা বিন্দু নিলাম, যেই বিন্দুটা হচ্ছে সঞ্চার পথের উপরস্থ একটা বিন্দু। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা ধরে নিলাম এক্স কমা কি ওয়াই। এবার এই বিন্দুটার এক্স অক্ষ থেকে আমরা লম্ব দূরত্ব নিলাম, সরি এক্স অক্ষ না ওয়াই অক্ষ, কেন কোশ্চেনে ওয়াই অক্ষ কথা বলা আছে। সো ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্বটা কার সমান বলো দেখি, মডুলাস অফ এক্স এর সমান হয়, তাই না?
আর আমরা হচ্ছে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে মূল বিন্দু থেকে নিলাম। তাহলে মূল বিন্দুর স্থানাঙ্কটা কত? ধরো মূল বিন্দু হচ্ছে 0 বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 0, কত 0, রাইট? তা তুমি চিন্তা করে দেখো, কোশ্চেনে বলছে ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা হবে সেই দূরত্ব হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্বের কি হবে? অর্ধেক হবে। তাহলে তুমি চিত্র দেখে কি মোটামুটি বুঝতে পারতেছো না যে আসলে মূল বিন্দু থেকে দূরত্বটা হচ্ছে কি ওয়াই অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ, রাইট? তো তুমি এই ধরনের একটা চিত্র কি সিম্পলি ড্র করতে পারো। আর যদি ড্র না করো তাহলে কি নাই, কোনো সমস্যা নাই, বাট তোমাকে শর্তটা কি, সঞ্চার পথ বের করার জন্য যে শর্তটা, এটা ঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে পি এটা হচ্ছে ওপি এর অর্ধেক, পি এটা কি ওপি এর অর্ধেক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি শর্ত মতে হচ্ছে তোমার পি এ ইকুয়াল টু হাফ ইন্টু ওপি, রাইট? তাহলে দেখো আমাদের পি এর দৈর্ঘ্য দেওয়া আছে মডুলাস অফ এক্স, আর ওপি এর দৈর্ঘ্য কি হবে? ওপি এর দৈর্ঘ্য হবে রুট ওভার এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার, ঠিক আছে? এবার স্কোয়ার করে দিই, আর এই 2টাকে এই পাশে গুণ করে দিই। 2 এই পাশে গুণ করলে 2x, স্কোয়ার করলে 4x স্কোয়ার। 4x স্কোয়ার ইকুয়াল টু কী আসবে এখানে? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে। x স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে হবে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে? ডান। এটি আমাদের কি সঞ্চার পথের সমীকরণ, বুঝা গেছে? সো আমাদের নেক্সট প্রবলেমে যাই। দেখো কি বলছে, বলছে যে এত সরলরেখাটি এক্স অক্ষের সহিত কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা তো খুবই সিম্পল কোশ্চেন। আগে বলো আমরা কি এটা জানি কি না যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এই রেখাটা যদি ঢাল বের করতে চাই, ঢাল হবে কি মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই কি ওয়াইয়ের সহগ, অর্থাৎ মাইনাস কি এ বাই বি। এটা হচ্ছে কি ঢালের সূত্র, রাইট? আর যদি আমরা এটার ঢালটা বের করি, বলো ঢালটা কি হবে? মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই কি ওয়াইয়ের সহগ। এক্সের সহগ 1, ওয়াইয়ের সহগ কি 1। তাহলে এখানে হচ্ছে ঢালের মান হচ্ছে কত আসলো? -1। আর আমরা জানি কি ঢাল ইকুয়াল টু কি টেন থিতা, তাহলে টেন থিতাগুলো কত আসলো? -1 আসলো। তাহলে আমরা কি জানি টেন কত ডিগ্রি ভ্যালু? -1। টেন যদি আমরা লিখি এখানে টেন 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, টেন 180 মাইনাস কি 45। তাহলে এখানে হচ্ছে আমাদের থিতার যে মানটা আসবে, এখানে আসবে তোমার 135 ডিগ্রি। সো আমাদের যেই রেখাটা দেওয়া আছে সেই রেখাটা কি এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কি উৎপন্ন করবে? কোণ উৎপন্ন করবে। বুঝে গেছে? সহজ জিনিস, এগুলো হচ্ছে সিম্পল ম্যাথ। আচ্ছা, এই কোশ্চেনে দিকে তাকাই, কি বলছে এখানে? বলছে ওয়াই একটা মানে একটা বক্ররেখা দেওয়া আছে, রাইট? সো বলছে একটা বক্ররেখাটি এক্স অক্ষকে এ এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। বলছে এ বি রেখাংশের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এটা 22-23 আসছে বুটেক্সে। আচ্ছা, এক্স অক্ষকে ছেদ করলে কি ওয়াইয়ের মান 0, ওয়াই অক্ষকে ছেদ করলে কি এক্স এর মান 0, এটা আমরা সবাই জানি, রাইট? তাহলে আমাদের এ বি রেখাংশের সমীকরণ বের করার জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্কটা বের করা, তাই না? তাহলে আমরা কি করব, আমরা এই যেই বক্ররেখাটা দেওয়া আছে এই বক্ররেখার মধ্যে একবার ওয়াইয়ের মান 0 বসায় এক্স এর মান বের করব, আর একবার কি এক্স এর মান 0 বসায় ওয়াইয়ের মানটা বের করব। তাহলে আমরা এ এবং বি বিন্দুর কি স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে দেখো এক্স অক্ষকে ছেদ করলে কি ওয়াই ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানে আমি যদি ওয়াইয়ের মান 0 বসাই, তাহলে এখানে কি আসবে? এখানে আসবে তোমার 3 ডিভাইডেড বাই 3 প্লাস এক্স প্লাস হচ্ছে কত 1/3, রাইট? আচ্ছা, তাহলে একটাকে এই পাশে নিয়ে আসি, 3/3 প্লাস এক্স ইকুয়াল টু -1/3। আচ্ছা, উল্টাই দিই, মানে অনেকভাবেই করা যায় আর কি, এত মানে আচ্ছা উল্টাই দেওয়ার দরকার কি, ক্রস গুণ করে দিতে দিতে হয়। সো এখানে হচ্ছে তোমার ক্রস গুণ করলে হবে 3 প্লাস এক্স, আর এখানে আসবে -9। সো এখানে এক্স এর ভ্যালু হচ্ছে তোমার -12। তাহলে আমরা এক্স অক্ষকে যেহেতু এ বিন্দুতে ছেদ করে, তাহলে আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক হবে -12,0। ডান। এবার আমরা কি করবো, আবার এখানে ওয়াই ইকুয়াল টু 0 না বসে এবার এক্স ইকুয়াল টু 0 বসাবো। তাহলে যে আমরা আবার এক্স ইকুয়াল টু 0 বসাই, যে এক্স ইকুয়াল টু 0 হলে তাহলে কি আসবে? ওয়াই ইকুয়াল টু
3/3 প্লাস 0 প্লাস 1/3 কত আসে? এখানে হচ্ছে 1 প্লাস 1/3, তাহলে y এর ভ্যালু আসবে তোমার 4/3। তাহলে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0,4/3। বোঝা গেছে? তাহলে এ বি রেখাংশের স্থানাঙ্ক মানে সমীকরণটা কীভাবে বের করব? আমরা চাইলে মানে বিন্দুর দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সমীকরণ বের করি না, ওইটা দিয়েও বের করতে পারি, আবার ছেদক আকৃতির সমীকরণ দিয়েও বের করতে পারি। তাহলে আমরা এ বি রেখার সমীকরণটা বের করে ফেলি। যে লিখে না যে x মাইনাস x1 মাইনাস x2 ইকুয়াল টু কি y মাইনাস y1 মাইনাস y2। আর মনে হয় না ক্যালকুলেশন করে দেওয়া দরকার আছে। সো যদি মান বের করতে বলা হয় তাহলে তুমি জাস্ট এইটুকু রেখে দিবা, এত ক্যালকুলেশনের কি দরকার নাই। আচ্ছা ডান। আচ্ছা বুটেক্স 22-23 চান্স পেয়ে গেলাম। এবার আসো, বলছে একটি সরলরেখা অক্ষদ্বয়ের সাথে এত বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট কি তৈরি করে? ত্রিভুজ তৈরি করে এবং মূল বিন্দু হতে রেখাটির উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বলছে রেখাটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা সো এই যে সরলরেখাটা দেখতেছো, এইটার সমীকরণটা বের করার জন্য আমি তোমাদের কিছু ট্রিক বলি, ওই ট্রিকগুলো তোমরা ফলো করবা। এই ট্রিকগুলো হচ্ছে পরবর্তীতে আরও কয়েকটা ম্যাথে কাজে লাগবে, তুমি খুবই হেল্প করবে এই ট্রিকগুলো, ঠিক আছে? আচ্ছা একটু তাকাই, আমরা কি জানি? আমরা জানি x/a y/b ইকুয়াল টু কত? 1। এটা কি রেখা মনে আছে? এটা হচ্ছে ছেদক আকৃতির সরলরেখার সমীকরণ, তাই না? আবার আমরা জানি কি x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। এই রেখাটা কি ঢাল আকৃতির সরলরেখার সমীকরণ, তাই না? ছেদক আকৃতির সরলরেখার সমীকরণটা কীভাবে ড্র করতে হয় আমরা সেটাও জানি, যে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে আমরা x/a প্লাস y/b ইকুয়াল টু 1 লিখি। আর এটার ক্ষেত্রে কি হয় মনে আছে? এটার ক্ষেত্রে এরকম হয়, রাইট? যে এই রেখাটা মূল বিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে p, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে কি আলফা। তাহলে আমরা এই সমীকরণটা ইউজ করতে পারি, তাই না? এখন এই দুইটা সমীকরণের ভিন্ন ভিন্ন দুইটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, অর্থাৎ এত বর্গের ত্রিভুজ তৈরি করে বলা আছে, মানে হাফ ইন্টু এ বি, এই যে এই ইনফরমেশন দেওয়া আছে। আর 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে আলফার মান দেওয়া আছে। বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে যে দুইটা ভিন্ন সমীকরণ থেকে যদি দুইটা ইনফরমেশন দেয় তাহলে ঝামেলা হয়ে গেল না? আমরা কোন সমীকরণ নিয়ে কাজ করবো বুঝবো কীভাবে? বা আমাদের যে কোনো একটা নিয়ে কাজ করলে তো ঝামেলায় পড়তেই পারি, রাইট? তাহলে আমরা এই সমীকরণটাকে একটু চাইলে চেঞ্জ করে লিখতে পারি, পিটাকে ভাগ করতে পারি, কসটাকে নিচে নামাইতে পারি। তাহলে এখানে লেখা যায় এইভাবে যে x ডিভাইডেড বাই p বাই কজ আলফা y ডিভাইডেড বাই p বাই সাইন আলফা ইকুয়াল টু কত? 1। একটু খেয়াল করে দেখো, তুমি যদি এই সমীকরণটা মাথায় রাখো, তাহলে তোমার জন্য অনেক সুবিধা, তুমি অনেকগুলো ম্যাথে কি ফেসিলিটিটা পেয়ে যাবা। কীভাবে? এখানে তো পি আর আলফা তো আসছেই, আবার দেখো নিচে যে ভ্যালুটা এটা কিন্তু এ হিসেবে কাজ করতেছে, এটা কী হিসেবে কাজ করতেছে? বি হিসেবে কাজ করতেছে। তার মানে এই দুইটার মিক্সড মানে মধ্যবর্তী একটা সমীকরণ হচ্ছে এই সমীকরণটা। তাহলে আমরা যদি এইটা মনে রাখতে পারি তাহলে আমাদের ম্যাথগুলো কী হবে? করতে ইজি হয়ে যাবে। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমরা এটা মনে রাখবো। এবার হচ্ছে আমরা এই ম্যাথটাতে আগাই, খেয়াল করি। এবার সহজ দেখো, তুমি কি ধরে নিবা? তুমি প্রথমে ধরে নিবা সরলরেখার সমীকরণ হচ্ছে এইটা। সো লিখবা x ডিভাইডেড বাই p বাই কজ আলফা প্লাস y ডিভাইডেড বাই p বাই সাইন আলফা ইকুয়াল টু কত? 1। তোমাকে তোমার কিন্তু অলরেডি আলফার মানটা দেওয়া আছে 30 ডিগ্রি, রাইট? আর তোমাকে বের করতে বলছে যে এখানে আচ্ছা আলফার মান যদি তুমি বের করে ফেলতে পারো, মানে দেওয়া আছে 30, তাহলে তোমার পি এর মানটা জাস্ট বের করতে হবে। এখন এটা কী হিসেবে কাজ করতেছে? এ। এটা কী হিসেবে কাজ করতেছে বলো দেখি? বি। তাহলে আমাদের বলছে যে অক্ষদ্বয়ের সাথে এত বর্গের কী তৈরি করে? ত্রিভুজ তৈরি করে। তাহলে আমরা লিখতে পারি না যে শর্ত মতে ওই যে হাফ এ বি। তাহলে এখানে হাফ এ এর মান কত বলো দেখি? এর মান হচ্ছে পি বাই কজ আলফা, বি এর মান হচ্ছে পি বাই সাইন আলফা ইকুয়াল টু কত বলো? ইকুয়াল টু হচ্ছে তোমার 50 ডিভাইডেড বাই √3। বুঝে গেছে? তাহলে এবার আমরা এখান থেকে পি এর মানটা বের করে ফেলবো। এখানে কি লিখছি? এটা
হাফ এবি না 1/, কই থেকে আসলো? আচ্ছা, তাহলে এখানে আসবে পি স্কোয়ার ইকুয়াল টু 2 এই পাশে গুণ হলে হবে 100 ডিভাইডেড বাই √3 আর কজ আলফা, তাহলে কজ 30 ডিগ্রি, কজ 30 মানে আমরা কি জানি হাফ, হাফ না √3/2, সরি √3/2, আর সাইন 30 ডিগ্রি মান কত আমরা জানি হাফ, তাহলে এখানে এটা কাটা, আর পি স্কোয়ার ইকুয়াল টু 4×25 কত 100, সো আমরা এখানে পি এর মানটা পেয়ে গেলাম কত, পি এর মানটা পেয়ে গেলাম 5। এই যে এবার তাকাও, তাহলে পি এর মান পেয়ে গেলাম 5 আর আলফার মান কত ছিল আমাদের কোশ্চেনে 30, তাহলে আমরা কি এই সমীকরণ এবার বসাই দিতে পারবো না? পি এর মান 5 বসাবো, আলফার মান কি বসাবো 30 ডিগ্রি বসাই দিব, আনসার ডান। বুঝে গেছে? তাহলে এই সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট, এই সমীকরণে তুমি লাগলে 7 স্টার দিয়ে রাখো, আমি 5 স্টার দিচ্ছি, তুমি 7 স্টার দিয়ে রাখো, তুমি এইটাই মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবার পরের কোশ্চেনে যাই, খেয়াল করো পরের কোশ্চেনে কি বলছে, বলছে এটা হচ্ছে একটা রেখা, রাইট? বলছে এই রেখাটা এবং এত এত বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখার সাথে বলছে লম্ব এবং সমান্তরাল হলে এ ও বি এর মধ্যে সম্পর্ক প্রকাশ করতে। আচ্ছা, এত ঝামেলা করার কিছু নেই, মেথড সহজ। তুমি কি করবা, এই রেখা থেকে ঢাল বের করবা, আর এই দুইটা বিন্দুগামী যেই রেখা তার ঢাল বের করবা। তাহলে একবার বলছে লম্ব, একবার বলছে সরলরেখা মানে সমান্তরাল, তাহলে এদের ঢাল দুটা কি সমান্তরাল হলে সমান হবে, আর লম্ব হলে হবে কি গুণফলের মান -1, তাই না? তাহলে আমরা কাজ করি, আমরা প্রথমে এই রেখা মানে এই রেখাটার ঢাল বের করি। তাহলে বলো ঢাল যদি আমরা m1 ধরে নেই, ঢাল যদি আমরা m1 ধরি, তাহলে ঢাল আমরা কি জানি -x এর সহগ ডিভাইডেড বাই কি y এর সহগ, y এর সহগ হচ্ছে 1, তাহলে এখানে ঢালটা কি আসলো 1 - a আসলো, তাই না? আর এই দুইটা বিন্দু দিয়ে যদি ঢাল বের করি, ধরো m2 ঢাল, তাহলে আমরা জানি কি ঢাল মানে কি কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই কি ভুজদ্বয়ের অন্তর, তাহলে কত দাঁড়াইলো 2 ডিভাইডেড বাই 2 - b। তাহলে আমরা দুইটা ঢাল বের করে ফেলছি। এবার আমরা প্রথম শর্তে কি অ্যাপ্লাই করব, প্রথম শর্তে লিখব ঢাল দ্বয়ের গুণফল কি -1, ঢাল দ্বয়ের গুণফল -1। তাহলে এখানে প্রথমটা ছিল কত 1 - a, আর দ্বিতীয়টা ছিল কত 2 ডিভাইডেড বাই 2 - b ইকুয়াল টু কত -1। তাহলে তুমি এখানে কি ক্যালকুলেশন করতে পারবে না, ক্যালকুলেশন করে কি বের করতে হবে, তোমাদের a আর b এর মধ্যে কি একটা সম্পর্ক বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে হচ্ছে উপরে গুণ করে দেই, তাহলে এখানে হবে তোমার 2 - 2a ইকুয়াল টু, এখানে ক্রস গুণ করলে কি আসবে -2 + b, তাহলে সবগুলোকে এক পাশে আনলে কি হবে 2a + b - 4 ইকুয়াল টু 0। দেখো a b এর মধ্যে কি পেয়ে গেলাম, সম্পর্ক পেয়ে গেলাম। আর 2 নাম্বার কি বলছে সমান্তরাল, তাহলে সমান্তরাল মানে কি ঢালের মান কি হবে সমান হবে। তাহলে বলো m1 ঢালটা কি, m1 ঢাল হচ্ছে 1 - a, আর m2 ঢালটা কি, m2 এর মানে m2 হচ্ছে তোমার 2 ডিভাইডেড বাই 2 - b। তাহলে তুমি ক্রস গুণ টস গুণ করতে পারো অথবা এটা রেখে দিতে পারো, যে আমাদের কি ঢাল দুইটার মধ্যে মানে a আর b এর মধ্যে মেইনলি কি সম্পর্কটা বের করতে বলছে। বুঝছো? এটা বইতে 21-22 আসছে, বুঝতেই পারো 21-22 তুমি চান্স পেয়ে গেছো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যাই। সো কি বলছে এখানে, বলছে এ বি এবং এসি রেখা দুইটির সমীকরণ যথাক্রমে এত এবং এত। বলছে যে এ বি রেখার উপর লম্ব এডি রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, ঘাবড়ানোর কিছু নাই, এখানে তোমাকে যেহেতু এ বি আর এসি রেখার সমীকরণ দেওয়া আছে এবং এদের কমন পয়েন্ট কি বলো দেখি, এ পয়েন্ট, তাহলে আমরা যদি এই দুইটা রেখা সমাধান করি তাহলে আমরা বেসিক্যালি কি পেয়ে যাব, আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। এ বিন্দুর কি পেয়ে যাব, স্থানাঙ্ক। তাহলে আমরা প্রথমে এ বিন্দুর স্থানাঙ্কটা নিয়ে একটু কাজ করি। দেখো এখানে কি বলছে, এখানে দেওয়া আছে 3x + 2y ইকুয়াল টু, লিখি না ইকুয়াল টু 12 লিখি, আর ওইখানে কি লেখা যায় 2x প্লাস y না মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 12, ঠিক আছে? তাহলে আমরা এটাকে 1 নং দেই, এটাকে আমরা 2 নং দিলাম। আচ্ছা, তাহলে কাজ করি 1 নংকে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করে যোগ করে দিই। তাহলে বলো এখানে 3x 2 দিয়ে গুণ করলে 4x, তাহলে 7x না, এ দুটা বাদ, তাহলে এখানে কত আসবে
12 আর 24, 12 24 কত 36। তাহলে এখানে এক্স এর মান আসবে 36/7, তাই তো? এই ভুল করলাম এটা। আচ্ছা, এবার যদি তুমি কি করো, মানে আমরা এক্স এর মান বের করলাম, এবার আমরা কার মান বের করবো বলো দেখি? ওয়াই এর মানটা বের করবো। সো ওয়াই এর মানটা বের করার জন্য কি করতে হবে? এক্স এর মান তুমি চাইলে বসাই দিতে পারো, আবার চাইলে তুমি কি মানে এই দুটাতে আবার 2 আর 3 দিয়ে গুণ করেও কি ওয়াই এর মানটা বের করতে পারো, রাইট? তো আমরা কাজ করি, ওয়াই এর মানটা হচ্ছে একটু বের করে নেই। সো আচ্ছা, এখানে কি আছে? 3 দেন 2 দেন 12। এখানে কত আছে বলো? 2, আচ্ছা 3 দেন 2 দেন কত এখানে? 12। এরপর এখানে হচ্ছে 2 দেন -1 দেন 12। আচ্ছা, এক্স এর ভ্যালু 36/7, ওয়াই এর ভ্যালু হচ্ছে -12/7, -12/7। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে 36/7 মানে কেমন একটা ম্যাথ দিল না। এবার দেখো, তাহলে আমাদের আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এ বিন্দুর স্থানাঙ্ক কত পাইলাম আমরা? 36/7 আর -12/7, রাইট? তাহলে আমাদের বলছে এবার এ বি রেখার উপর লম্ব এডি রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের এ বি রেখার সমীকরণ কি দেওয়া আছে কোশ্চেনে? এ বি রেখার সমীকরণ দেওয়া আছে 3x + 2y - 12 = 0। তাহলে বলো এডি রেখার সমীকরণটা কি হবে? অবশ্যই এদের ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে এখানে হবে 2x - 3y প্লাস কত k = কত 0, রাইট? কিন্তু এই এডি রেখাটা কোন বিন্দু দিয়ে যায়? অবভিয়াসলি এ বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা এ বিন্দু দিয়ে এটা কিন্তু সিদ্ধ করাইতে পারবো, তাই না? তাহলে আমরা লিখতে পারি অতএব 2 × 36/7 -3 × আচ্ছা -12/7 বসাইলে এখানে প্লাস হয়ে যাবে। সো 12/7 প্লাস k = 0। তাহলে এখান থেকে আমরা অবভিয়াসলি কার মানটা বের করতে পারবো? কে এর মানটা বের করতে পারবো। আর যদি আমরা এখানে কে এর মানটা বের করে ফেলি, তাহলে আমরা জাস্ট এখানে বসাই দিলেই কাজ শেষ। বোঝা গেছে? ক্লিয়ার? এখানে ম্যাথটাতে কোনো ঝামেলাই নেই, শুধু আমাকে কোশ্চেনটা ধরতে হবে যে আসলে সব কিছু কি এ বিন্দু রিলেটেড, এ বিন্দু রিলেটেড। আচ্ছা, এরপর কি বলছে বলো দেখি। এখানে এটাও ম্যাথটা সহজ। বলছে পি বিন্দুটি একটি সরলরেখার উপর অবস্থিত যা 2,3 বিন্দু দিয়ে অতিক্রম করে, তাই না? এবং এ ও বি বিন্দুগামী রেখার উপর লম্ব। এটা খুবই সহজ জিনিস, আমরা জাস্ট কনসেপ্টগুলো অনেক সময় ক্লিয়ার থাকি না বিদায় এই ম্যাথগুলো অনেকেই সলভ করে আসতে পারি না। তাকাও এখানে এ বি, এটা হচ্ছে এ বি রেখা, আর এটার একটা লম্ব রেখা, এটা একটা লম্ব রেখা হচ্ছে পি কিউ রেখা। ধরো এটা হচ্ছে পি বিন্দু, এটা ধরো কিউ বিন্দু। তাহলে আমাদের বলছে যে কি এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1,2 আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,4। এখানে পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x, y আর কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2,3। আচ্ছা, ম্যাথটা অনেকভাবেই সলভ করা যায়। নাম্বার 1, তুমি এ বি রেখার সমীকরণ বের করবা, এরপর তার উপর লম্ব রেখার সমীকরণ যেটা কিউ বিন্দু দিয়ে যায় ওই সমীকরণটা বের করে ফেলবা। এটা তুমি ইজিলি বের করে ফেলতে পারবা, একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে তুমি এ বি রেখা ঢাল বের করবা। এ বি রেখা ঢাল বের করলে তার উপর লম্ব রেখা ঢালও বের করা যাবে ইজিলি, রাইট? লম্ব রেখা ঢাল বের করার পর তুমি পি কিউ রেখার কি সমীকরণ নির্ণয় করতে পারবা। আরেকটা কাজ করা যায়, লাস্ট তুমি এ বি রেখা ঢাল বের করলা আর পি কিউ রেখা ঢাল বের করলা, তাহলে শর্ত মতে কি ঢালের গুণফল -1। সো এটা দিয়েও কি সমীকরণ ডেভেলপ করা যায়। তাহলে আমার মনে হয় লাস্ট অপশনটা বেশি সুবিধা। তাহলে আমরা লিখতে পারি অতএব এম অফ পি কিউ এবং এম অফ এ বি, এদের ঢালের মান কত? -1। সো পি কিউ রেখা ঢালটা কি হবে? y - y1 x - x1 ইন্টু
এখানে কি আসবে 4 মাইনাস 2 মাইনাস 5 প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 1, তাই না? তাহলে এখানে কি আসবে y মাইনাস 3 x মাইনাস 2 ইন্টু 2 বাই মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এবার বলো এখানে কাটাকাটি করলে কত আসবে? মাইনাস 2 আসবে, 2টা ওই পাশে গুণ করলে মানে মাইনাস মাইনাসে প্লাস 2 হয়ে যাবে। তাহলে এখানে y বাই 3 x মাইনাস 2 দেন এখানে হবে প্লাস 2, ক্রস গুণ করে দাও। তাহলে y মাইনাস 3 ইকুয়াল টু 2x মাইনাস 4, তাহলে সব এক পাশে নিয়ে আসো। তাহলে 2x মাইনাস y মাইনাস 1 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। বুঝছো? ক্লিয়ার? সো নেক্সট প্রবলেমে যাই। কি বলছে বলো? বলছে এত এবং এত দুইটি বিন্দু পি কিউ রেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। খুবই সহজ জিনিস, সেম জিনিসটাই, একটু পার্থক্য আছে যে তোমার এখানে পি এবং কিউ দুটা বিন্দু দেওয়া আছে। পি বিন্দুটির স্থানাঙ্ক দেওয়া আছে 4,11, কিউ বিন্দুটির স্থানাঙ্ক দেওয়া আছে -2,2। তাহলে বলো পি এবং কিউর লম্ব সমদ্বিখণ্ডক মানে একদম মাঝখানে যে বিন্দুটা আছে ওই বিন্দু দিয়ে যেই রেখাটা যাবে লম্ব, সেই বিন্দুটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। এবার তাকাও, তাহলে আমাদের প্রথমে কি এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে না? তা ধরলাম আমরা এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু। তাহলে বলো এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 4 আর -2 এর গড় মান কত হয় বলো দেখি? 1 হবে। আর 11 আর 2 এর গড় মান কত হবে? 13/2 হবে, তাই না? তাহলে এই বিন্দু দিয়ে যায় লম্ব রেখা সমীকরণ বের করতে হবে। তাহলে চাইলে আমরা একটু আগে যে ম্যাথটা বের করলাম না, m1 × m2 = -1, সেটা তো বের করতে পারি। চাইলে আমরা পি কিউ রেখা সমীকরণ বের করতে পারি, তার উপর লম্ব রেখা বের করতে পারি। আবার চাইলে আমরা কি করতে পারি? পি কিউ এর ঢাল বের করে তার লম্ব রেখা ঢাল বের করে দেন করতে পারি ইচ্ছা। তাহলে যদি আমরা সহজে করতে চাই তাহলে আমরা ধরলাম যে এই রেখার উপরস্থ একটা বিন্দু হচ্ছে বি বিন্দু, যার স্থানাঙ্ক কি x, y। তাহলে একটু আমরা কীভাবে বের করলাম সেইভাবে বের করতে পারি যে m অফ এ বি আর m অফ পি কিউ এদের ঢাল কত? -1। এইটা দিয়ে আমরা সেম টু সেম বের করে ফেলতে পারবো, মানে একটু দ্রুত হবে আর কি। বোঝা গেছে? ক্লিয়ার? সো নেক্সট বলছে এত বিন্দু হতে এত সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক ও লম্ব দূরত্ব নির্ণয় করো। এই খুবই সহজ জিনিস, কেমনে বের করবো বলো? আমাদের একটা রেখা দেওয়া আছে, রেখাটা কি বলা আছে বলো দেখি? 2x - y - 8 = 0। আর এখানে একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে -3,6। তাহলে আমাদের প্রথমে আমরা এই রেখাটার সমীকরণ বের করবো, যে ইয়েলো কালার যে রেখাটা দেখতেছি না, এই রেখাটার আমরা সমীকরণ বের করব। কীভাবে বের করব? যে এই রেখাটা আছে না, এই রেখার উপর লম্ব রেখা সমীকরণ বের করব। সেটি আমাদের কি? আমাদের ইয়েলো কালার রেখাটা, তাই না? তাহলে কাজ করি, আমরা নাম দিই, এটা হচ্ছে এ বি রেখা আর এটা ধরো সিডি রেখা। তাহলে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে বলো সিডি রেখার সমীকরণটা কি ধরতে পারি আমরা? এ বি এর লম্ব রেখা, তার মানে এক্স এর সঙ্গে ওয়াই সঙ্গে কী হবে? ইন্টারচেঞ্জ হবে। তাহলে এখানে হবে এক্স মাইনাসটা হয়ে যাবে +2y + k = 0, মানে লম্ব রেখার সমীকরণ। এটা কত বিন্দু দিয়ে যায়? -3,6 বিন্দু দিয়ে যায় না? তাহলে -3,6 বসাই দাও। -3 + 6 বসাইলে এখানে k = 0। তাহলে এখানে কত হবে বলো তো? k এর মান 12 - 3। 12 - 3 মানে কত? 9। সো এ পাশে গেলে -9। তাহলে আমাদের সিডি রেখার সমীকরণ হচ্ছে x + 2y - 9 = 0, তাই না? আর আমাদের এবি রেখার সমীকরণ ছিল কি? 2x - 8 = 0। এবার তুমি ক্যালকুলেটরে যদি বসায় দাও তাহলে তোমার কি মানটা সরাসরি চলে আসবে। ক্যালকুলেটর যদি বসাও তাহলে এখানে হবে 1, দেন 2, দেন -9, দেন হচ্ছে তোমার 2 - 1, এরপরে কত? -8। আচ্ছা, একটা হচ্ছে 5 আর 2। তাহলে আমাদের ডি বিন্দুটার স্থানাঙ্ক হবে 5,2। ডান। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমাদের আরও একটি ম্যাথ শেষ। এটা কুয়েটে আসছিল,
তোমাদের জন্মের সময় আসছিল 3-4 সালে, তাই না? আচ্ছা, এবার এবার যে বইটা 18-19 আসছে, 18-19 বুঝছো তো? 18-19 মানে মানে আমাদের সময় আসছিল আর কি, আমি যদিও বুটেক্সে পরীক্ষাই দিই নাই। আচ্ছা, এবার কি বলছে যে এত রেখা হতে 3 একক দূরবর্তী এবং এর সমান্তরাল রেখা সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, খুবই সহজ জিনিস এটা। তোমার কাছে একটা রেখা দেওয়া আছে, এই রেখা থেকে 3 একক দূরবর্তী একটা রেখা সমীকরণ বের করতে হবে। আবার 3 একক দূরবর্তী কিন্তু উপরের দিকেও কি হইতে পারে, মানে আচ্ছা একটাই নিয়ে কাজ করি। ধর এখানে দেওয়া আছে রেখাটা হচ্ছে এক্স প্লাস 3y, রাইট? 3y মাইনাস 8 = 0। এখান থেকে 3 একক দূরবর্তী রেখার কী বের করতে বলছে, সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কাজ করতে পারি না, আমরা এখানে এই রেখাটার সমান্তরাল রেখার সমীকরণ ধরতে পারি কি, এক্স প্লাস 3y প্লাস কে = কি 0। তাহলে এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত বলো দেখি, 3, তাই না? তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি, আমরা শর্ত মতে লিখতে পারি মডুলাস অফ, মনে আছে c1 মাইনাস c2 যে ছিল, তাহলে কে আর মাইনাস এইটার বিয়োগফল কত, কে প্লাস 8 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই এর সহগের কি স্কোয়ার ইকুয়াল টু মাঝখানে কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। তাহলে কি লিখতে পারি, মডুলাস অফ কে প্লাস 8, 9 আর 10, সো এখানে আসবে 3√10, তাই না? তাহলে এখানে কে প্লাস 8-এর মান আসবে প্লাস মাইনাস 3√10, আর এখানে কে এর মান আসবে প্লাস মাইনাস 3√10 মাইনাস 8। তাহলে এটা প্লাসের মান, এটা কি মাইনাসের মান। তার মানে ব্যাপারটা কি, তার মানে ব্যাপারটা হচ্ছে তোমার এখানে রেখা আসলে একটা হবে না, রেখা আসলে কয়টা হবে বলো দেখি, 2টা হবে। বোঝা গেছে? ক্লিয়ার? এই যে 2টা রেখা হবে। সো আমরা জাস্ট প্লাস মাইনাস যে মানটা আছে এটা কে এর জায়গায় কী করে দিব, বসাই দিব। ঠিক আছে, ক্লিয়ার? সো নেক্সট কি বলছে, বলছে এত বিন্দুগামী এবং 1,9 বিন্দু হতে 6 একক দূরত্বে অবস্থিত বিন্দুর সমীকরণ নির্ণয় করো, তাই না? তাই এখানে আমরা কোন সরলরেখা সমীকরণটা ধরে নিব এটা আমাদেরকে আগে জানতে হবে। তাই দেখো, যদি আমাদের কোশ্চেন যেহেতু বলে দিচ্ছে যে একটা সরলরেখা এত বিন্দু দিয়ে যায়, তাহলে কোনো একটা বিন্দু দিয়ে যায় এমন একটা সরলরেখার সমীকরণ আমরা ধরে নিব সবসময় y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। তাহলে আমরা প্রথমে ধরি সরলরেখাটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস কি x1। সব এক পাশে নিয়ে আসো একটু, মানে মডিফাই করে, mx মাইনাস y মাইনাস 7m প্লাস কত 17 ইকুয়াল টু 0। তো এটাকে 1 নং সমীকরণ দাও। এবার কোশ্চেনে বলা আছে যে তোমার কাছে যেই রেখাটার সমীকরণ বের করতে বলছে, এই রেখাটার 1,9 বিন্দু হতে এই রেখাটার দূরত্ব হচ্ছে 6 একক। কি একক? 6 একক। তাহলে এই দূরত্বটাকে আমরা মডুলাস অফ ডি বলতে পারি। মডুলাস অফ কি ডি। তাহলে শর্ত মতে কি বলা যায়, শর্ত মতে বলা যায় যে মডুলাস অফ ডি ইকুয়াল টু কত 6। তাহলে এখানে মডুলাস অফ ডি মানে কি, রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই এর সহগের কি স্কোয়ার। ঠিক আছে, আর উপরে হবে মডুলাস অফ আমরা যদি 1,9 এখানে বসাই দিই, তাহলে বলো 1 বসাইলে এখানে m মাইনাস 9 মাইনাস 7m প্লাস কত 17, তাই না? ইকুয়াল টু কত 6। তাহলে এখান থেকে তোমরা একটু কষ্ট করে m এর মানটা বের করবা। তাহলে এখানে কি আসবে, যদি আমি আরেকটু ক্যালকুলেশন করে দেখাই দিই, দেখো 17 থেকে 9 বিয়োগ করলে 8, এখানে হবে মাইনাস 6m ইকুয়াল টু হচ্ছে 6 ইন্টু রুট ওভার m স্কোয়ার প্লাস কত 1। যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে হবে 4 মাইনাস 3m রুট ওভার কি m স্কোয়ার প্লাস 1, তাই না? স্কোয়ার করে দিলে কি আসবে 16 মাইনাস 2ab এরকম আছে না, দেন 24m প্লাস হবে 9m স্কোয়ার ইকুয়াল টু এখানে হবে কি m স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা এখান থেকে দেখবা m এর মান 2টা আসবে। তাহলে এখানে আসবে ধরো 8m স্কোয়ার মাইনাস 24m দেন প্লাস হচ্ছে 15 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তোমার 2টা ভ্যালু আসবে। সো এই 2টা ভ্যালু m এর মান তুমি কি করবা, এই সমীকরণে বসাই দিবা, তোমার আনসার ডান। বুঝছো? ক্লিয়ার? সো আমরা অনেকগুলো ম্যাথ সলভ করলাম। সো আমরা নেক্সট ম্যাথে যাই, একটু বিরতি নিতে হবে, সো একটু পরে আসতেছি।
সো এবার আসি আমরা আরেকটা প্রবলেমে। এখানে বলা আছে যে তোমার বক্ররেখা দেওয়া আছে একটা, বলছে এক্স অক্ষকে পি বিন্দুতে এবং ওয়াই অক্ষকে কিউ বিন্দু ছেদ করে বলছে পি কিউ রেখা সমীকরণ নির্ণয় করো। তো এই ধরনের ম্যাথ কিন্তু আমরা একটু আগে করে আসছি, মনে আছে যে আমরা এক্সের মান 0 ধরছিলাম ওয়াই অক্ষের জন্য, আর ওয়াইয়ের মান 0 ধরছিলাম কি এক্স অক্ষের জন্য। দেন আমরা কি পি এবং কিউ বিন্দুটির স্থানাঙ্ক বের করতে পারবো, এখান থেকে আমরা কি পি কিউ রেখার সমীকরণটাও কি বের করতে পারবো। সো আমরা এই ম্যাথটা না করাই তোমরা এটা ইজিলি করতে পারবা। এবার আসো নেক্সট কি বলছে, দেখো বলছে এত এবং এত একই সরলরেখা যদি হয় তাহলে আলফা এবং পি এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো আমরা কি জানি, আমরা জানি যদি দুইটা সরলরেখা একই হয় তাহলে এক্স এর সহগ ওয়াই এর সহগ এবং ধ্রুবক পদগুলোর অনুপাত কি হবে, সমান হবে, রাইট। সো এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি শর্ত মতে কি এক্স এর সহগ হচ্ছে 3, এখানে এক্স এর সহগ কত কজ আলফা, রাইট। দেন এখানে ওয়াই এর সহগ কত √3, আর এখানে হচ্ছে ওয়াই এর সহগ হচ্ছে সাইন আলফা, আর এখানে ধ্রুবক পদ হচ্ছে 2, আর পি কে এই পাশে আনলে ধ্রুবক পদ হবে -p, রাইট। তাহলে এখান থেকে আমরা আলফার মান এবং কার মান বের করবো, পি এর মান বের করব। তাহলে আমরা প্রথমে পি এর মানটা একটু বের করি। তাহলে আমরা প্রথমে এই দুটো সমীকরণ নিয়ে কাজ করব। তাহলে এখানে লিখতে পারি 3 ডিভাইডেড বাই কজ আলফা ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই -p। যদি আমরা এখানে কজ আলফার মানটা বের করে রাখি, কেন কজ আলফা বের করবো এটা একটু পরে বলতেছি। তাহলে এখানে আসবে -3p ডিভাইডেড বাই 2, এটাকে ধরো 1 নং সমীকরণ দিলাম। ঠিক তেমনিভাবে যদি আমরা এই দুটো সমীকরণ নিয়ে কাজ করি তাহলে আমরা সাইন আলফা বের করতে পারবো। সো সাইন আলফা যদি বের করি তাহলে এখানে ক্রস গুণ করলে আসবে -√3p ডিভাইডেড বাই 2, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এবার বলো 1 নং আর 2 নংকে স্কোয়ার করে যদি যোগ করি তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমরা পি এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা 1 নং আর 2 নংকে যদি স্কোয়ার করে দিই তাহলে বলো সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার কত হবে, 1 হবে, ইকুয়াল টু যদি আমরা এই দুটোকে স্কোয়ার করি তাহলে এখানে আসবে তোমার 9p²/4 প্লাস যদি এটা কি স্কোয়ার করি এখানে আসবে 3p² ডিভাইডেড বাই 4। তাহলে 1 ইকুয়াল টু এখানে হবে 4, এখানে যোগ করলে আসবে 12p²। সো 4 যদি এই পাশে দাও 12 দিয়ে ভাগ করে দাও তাহলে p² এর মান আসবে 1/3। তাহলে বলো পি এর মানটা কত আসবে, পি এর মানটা আসবে 1/√3, 1/√3। অনেকে কি করবা জানো, প্লাস মাইনাস দিয়ে দিবা, কারণ আমরা জানি কি এই ধরনের সরলরেখার জন্য যে পিটা কি মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বোঝায় না। সো দূরত্বের ক্ষেত্রে কি হবে না, নেগেটিভ হবে না, কি হবে পজিটিভ মান হবে। সো আমরা গেল এটা। এবার দেখো আমরা যদি 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে দিই তাহলে সাইন বাই কস, তাহলে সেখান থেকে আমরা আলফার মানটা বের করতে পারবো। তাহলে দেখো 2 নং ভাগ কি 1 নং, তাহলে এখানে আসবে 10 আলফা। তাহলে বলো যদি আমরা এটাকে এটা দিয়ে ভাগ করি তাহলে p/2 কাটা যাবে, দেন এখানে কি আসবে বলো দেখি, এখানে আসবে 1/√3, রাইট। আচ্ছা, এই জায়গাতে আমরা যেই ভুলটা করব এটা তোমাদের একটু বলে দিই। দেখো আমরা কি জানি, আমরা জানি 10 আলফা ইকুয়াল টু 1/√3। 10 কত ডিগ্রি ভ্যালু 1/√3 আমরা জানি, 10 30 ডিগ্রির ভ্যালু আমরা জানি 1/√3, রাইট। তাহলে আমরা কিন্তু আলফা এগুলো কী লিখতে পারি, 30 ডিগ্রি লিখতে পারি, তাই না। এটা সবাই ম্যাক্সিমাম এই কাজটাই করে, বাট আনসার কিন্তু 30 ডিগ্রি হবে না। কি হবে বলো দেখি, আমরা 30 ইকুয়াল √3 লিখতে পারি, আবার 210 ডিগ্রি ইকুয়াল কি √1/√3 লিখতে পারি, তাই না। তাহলে আমাদের আলফার মান কিন্তু এখানে 30ও হইতে পারে অথবা কি 210 ডিগ্রিও হইতে পারে। বাট প্রশ্ন হচ্ছে এখানে গ্রহণযোগ্য ভ্যালু কোনটা, এখানে গ্রহণযোগ্য ভ্যালু হচ্ছে তোমার 210 ডিগ্রি। আর প্রশ্ন হচ্ছে ভাই গ্রহণযোগ্য ভ্যালু কেন 210 ডিগ্রি, একটু তাকাও। আমাদের এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে যদি আমরা ছেদক আকৃতির সরলরেখা সমীকরণে কনভার্ট করি তাহলে জিনিসটা কি এরকম আসবে না, যে 2টাকে ওই পাশে নাও -2, দেন -2 দিয়ে ভাগ করো, তার মানে x এর নিচে আসবে -2/3 আর y নিচে আসবে -2/√3, মানে এরকম একটা ভ্যালু আসবে, তাই না। তাহলে এখানে নিচে যেই ভ্যালুগুলা এদেরকে আমরা কি a এবং b বলি, তাই না। তাহলে তুমি চিন্তা করে দেখো তো এই a এবং b এর পরিচয় কি, x অক্ষ এবং y অক্ষ থেকে ছেদাংশ না,
এখন বলো এক্স অক্ষ এবং y অক্ষ উভয় থেকেই যে ছেদাংশের মানটা আমরা এখানে বের করতেছি এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। তাহলে কিন্তু রেখাটা কিন্তু এই দিকে হবে না, হবে কি এই দিকে হবে, যে ওয়াই এক্স অক্ষ থেকেও নেগেটিভ ভ্যালু আসছে, ওয়াই অক্ষ থেকে কি নেগেটিভ ভ্যালু আসছে। এবার তুমি চিন্তা করে দেখো তো, মূল বিন্দু হতে যদি আমি এই রেখার উপর লম্ব আঁকি, তাহলে লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি সূক্ষ্মকোণ উৎপন্ন করবে নাকি স্থূলকোণ উৎপন্ন করবে? স্থূলকোণ উৎপন্ন করবে। তাহলে এখানে আলফার ভ্যালুটা কখনোই কি 30 ডিগ্রি হইতে পারবে না, কত হবে 210 ডিগ্রি। সো আমাদের আলফার ভ্যালুটা বের করার সময় একটু কেয়ারফুল থাকতে হবে, বুঝে গেছে? এবার আসো নেক্সট প্রবলেমে যাই আমরা। আমাদের নেক্সট প্রবলেমে বলা আছে যে কে এর মান কত হলে এত রেখা দুটি সমান্তরাল হবে। এটা কোনো ম্যাথ, এটা একবারে সহজ ম্যাথ। বলো এটা ঢাল কত? ঢাল হবে -5/4। আর বলো দেখি এটা ঢাল কত হবে? এটা ঢাল হবে -2/k। তাহলে বলো যদি সমান্তরাল হয় তাহলে ঢাল দয় কি সমান, তাহলে এখানে হবে -5/4 ইকুয়াল টু -2/k। তাহলে বলো দেখি কে এর মানটা কত হইল? ক্রস গুণ করলে কে এর মান হবে তোমার 8/5। ডান, সহজ। এবার আসো নেক্সট প্রবলেমে যাই। বলছে একটি সরলরেখা সমীকরণ বের করো যা এত এবং এত রেখার কি ছেদবিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা আমরা কি জানি? আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল রেখা হয় কি ওয়াই ইকুয়াল টু সামথিং, আবার ওয়াই অক্ষের সমান্তরাল রেখা হয় কি এক্স ইকুয়াল টু সামথিং, তাই না? আমরা জিনিসটাকে এইভাবে মনে রাখতে পারি যে এক্স অক্ষের সমান্তরাল রেখার মধ্যে এক্স থাকবে না, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার মধ্যে কি থাকবে না, ওয়াই থাকবে না, এইভাবে চিন্তা করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমাদের বলছে এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ বের করতে যা এত এত রেখার কি ছেদবিন্দু দিয়ে যায়। আমরা খুবই সহজেই ম্যাথটা সলভ করতে পারি। আমরা কি করবো জানো? আমাদের এখানে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল 0 দেওয়া আছে না, আর এখানে কি দেওয়া আছে বি এক্স মাইনাস এ ওয়াই, আচ্ছা সিটাকে ওই পাশে নিয়ে যাই -c। এটাকে 1 নং সমীকরণ দাও, এটাকে 2 নং সমীকরণ দাও। এই দুটো সমীকরণ থেকে তুমি এক্সকে সরাই দিবা। যদি এক্সকে সমান্তরাল বলছো আমরা এক্সকে সরাই দিব। তাহলে বলো এক্সকে সরাই দেওয়ার জন্য কি এখানে কি বি দিয়ে গুণ করতে হবে, এখানে এ দিয়ে গুণ করতে হবে, দেন জাস্ট বিয়োগ করতে হবে। সো যদি বিয়োগ করে দেই, রাইট, এখানে কি হবে প্লাস। তাহলে বলো এক্স বাদ যাবে, তাহলে ওয়াই এখানে বি দিয়ে গুণ করলে কি আসবে বি স্কোয়ার ওয়াই, প্লাস এখানে এ দিয়ে গুণ করলে আসবে এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এখানে আসবে কি সি ইন্টু এ। শেষ। তাহলে আমাদের কি হবে এখানে, আমাদের ওয়াই যদি কমন নেই এখানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি এ। তাহলে আমাদের এটাই কি, এটাই হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, যেখানে কোনো এক্স নাই, শুধুমাত্র কি আছে বলে দেখি ওয়াই আছে। ক্লিয়ার? তাহলে আমাদের সেম ম্যাথটা যদি বলা হয় যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বের করো, তাহলে আমরা কাকে সরাই দিব? ওয়াইকে সরাই দিব। যদি বলা হয় মূল বিন্দুগামী রেখা সমীকরণ বের করো, তাহলে ধ্রুবককে সরাই দিব। কাকে সরাই দিব? ধ্রুবক। বুঝে গেছে? সো সামনে এগিয়ে যাই আমরা। কি বলছে? এমন দুইটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা এত এত রেখা ছেদবিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করে। অক্ষদ্বয় হতে কি অংশ ছেদ করে? সমান অংশ ছেদ করে। আচ্ছা বলো দেখি, অক্ষদ্বয় হতে যে সমান অংশ ছেদ করে, তাহলে আমরা সমীকরণটা আসলে কোন সরলরেখাটা ধরে নেই? আমাদের যদি একটা সরলরেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে সমান অংশ ছেদ করে, তাহলে আমাদের এক্স অক্ষ থেকেও এ, ওয়াই অক্ষ থেকেও কি এ। তাহলে আমরা সরলরেখার সমীকরণ ধরবো কোনটা? সমীকরণ ধরবো এক্স বাই এ প্লাস মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল টু কত 1। প্রশ্ন হচ্ছে এই যে এক্স এবং ওয়াই নিচে দুইটাই কেন এ? কারণ বলছে অক্ষদ্বয়তে সমান অংশ ছেদ করে। আর মাঝখানে প্লাস মাইনাস কেন? কারণ এখানে সমান অংশ ছেদ যে করে এটা কি পজিটিভ দিক থেকে করছে নাকি নেগেটিভ দিক থেকে করছে এগুলো কিন্তু বলা নাই, এই জন্য প্লাস মাইনাস ধরে নিব। ঠিক আছে, তাহলে বলো আমাদের সরলরেখা দুটো কী দেওয়া আছে? 7x প্লাস 13y আমরা ইকুয়াল টু 787 লিখলাম, এটাকে দিলাম 1 নং সমীকরণ। আর এখানে হচ্ছে 5x মাইনাস 8y ইকুয়াল টু -7, এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। এবার আমরা একটু ক্যালকুলেটরে এই দুটো সমীকরণ একটু সমাধান করি, যেহেতু এটা বড় ক্যালকুলেশন, সো টাইম লেগে যাবে একটু। সো ক্যালকুলেটর ইউজ করাটাই বেটার। আচ্ছা ক্যালকুলেটর কী বলছে? এখানে বলছে 7 13 না 13, এরপর কত 87। আচ্ছা এরপর হচ্ছে 5 -8 আর দেন হচ্ছে -7।
সো আমাদের এখানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু দেখাচ্ছে 5 আর ওয়াই এর ভ্যালু দেখাচ্ছে তোমার 4। তাহলে আমরা এদের ছেদবিন্দুটা পেয়ে গেছি। এবার বলো আমরা ধরে নিব কি, আমরা ধরে নিব আমাদের সরলরেখা সমীকরণ হচ্ছে এক্স বাই এ প্লাস মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল টু কত 1। তাহলে কী লেখা যায়, এক্স প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল টু এ লেখা যায় না? এটাকে তুমি 1 নং সমীকরণ 3 নং সমীকরণ দিই। আচ্ছা বলো এবার এই রেখাটাই কি আমাদের 5,4 বিন্দু দিয়ে গেছে না? 5,4 আমরা এখানে বসাই দিব। তাহলে এখানে লিখতে পারি 5 প্লাস মাইনাস 4 ইকুয়াল টু এ। বলো প্লাস নিয়ে কাজ করলে এ এর মান আসবে 9 আর মাইনাস নিয়ে কাজ করলে এর মান আসবে কত 1। তাহলে আমাদের সরলরেখা দুইটা আসবে, একটা আসবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 9 আর একটা আসবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এই হচ্ছে আমাদের দুইটা সরলরেখা। বোঝা গেছে? ক্লিয়ার? এগিয়ে গেলাম সামনে। আমরা বলছে যে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, বলছে ত্রিভুজের অন্তঃকেন্দ্র এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, আমরা জানি একটা ত্রিভুজ। আচ্ছা আগে আমরা চিত্র রাখি এখানে। একটা ত্রিভুজের তোমার কয়টা শীর্ষবিন্দু দেওয়া আছে বলো? 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। কি বলছে? একটা হচ্ছে 0,0, রাইট? একটা 0,0। আচ্ছা আরেকটা কি দেওয়া আছে বলো দেখি? এটা এ বিন্দু, রাইট? এটা এ বিন্দু। আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3,0, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3,0 আর সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0,4। তাহলে চিন্তা করে দেখো ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ না? একটা সমকোণী ত্রিভুজ দেওয়াতে আমরা খুব সহজে কি বাহুগুলার দৈর্ঘ্য পেয়ে যাব। সো বাহুগুলার দৈর্ঘ্য এটা কত 3, এটা কত 4, এটা কত 5। তাহলে আমাদের অন্তঃকেন্দ্র যেটা, অন্তঃকেন্দ্র বের করার ফর্মুলা কি আমরা জানি? আমাদের অন্তঃকেন্দ্রকে যদি আমরা এখানে ও দিয়ে প্রকাশ করি, যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তাহলে বলো এক্স এর মান বের করার ফর্মুলা কি? ফর্মুলাটা একটু জাস্ট মনে করাই দিই। এ ইন্টু এক্স ওয়ান বি ইন্টু ওয়াই ওয়ান, সরি ওয়াই ওয়ান কি লিখতেছি, বি ইন্টু এক্স টু প্লাস সি ইন্টু এক্স থ্রি ডিভাইডেড বাই কি এ প্লাস বি প্লাস সি। ব্যাপারটা কীরকম? এখানে একটা বিন্দুর ভুজের সাথে বিপরীত বিন্দুর বাহুর গুণ হবে, মানে বিপরীত বাহুটার গুণ হবে। তাহলে বলো 0 ইন্টু 3 গুণ করলে কত 0, 0 ইন্টু 5 গুণ করলে কত 0, দেন 3 ইন্টু 4 গুণ করলে কত 12, নিচে হচ্ছে 3টার যোগফল। তাহলে বাহু 3টার যোগফল কত 3 প্লাস 4 প্লাস 5। বোঝা গেছে? দেন ওয়াইয়ের ভ্যালু কী হবে 4 ইন্টু 3 12, 0 ইন্টু 0 0 ইন্টু 0 মানে সব 0, বাট নিচে কি নিচে 3 প্লাস 4 প্লাস 5 হচ্ছে ফিক্সড। তাহলে বলো এখানে কি আসবে 12 ডিভাইডেড বাই 9 12, আর এখানে কি আসবে 12 ডিভাইডেড বাই 12। তাহলে এখানে কি 1,1। তাহলে আমাদের অন্তঃকেন্দ্র যেটা, অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক হবে 1,1। আর এখানে অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে। তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধটা কি হবে? অন্তঃকেন্দ্র থেকে যে কোনো একটা রেখার উপর লম্ব দূরত্ব বের করলেই হবে। বুঝছো? মানে এখান থেকে হয় এই রেখাটা লম্ব দূরত্ব অথবা এই রেখার লম্ব দূরত্ব। আর যেহেতু 1,1 বের হয়ে গেছে লম্ব দূরত্ব, তো 1 বোঝাই যাচ্ছে। ঠিক আছে? বুঝছো? ক্লিয়ার? সো আমরা সামনে এগিয়ে গেলাম। কি বলছে? একটা ত্রিভুজের শীর্ষবিন্দু সমীর স্থানাঙ্ক দেওয়া আছে এত এত এত। বলছে জি হচ্ছে বরকেন্দ্র হলে জিবিসি ত্রিভুজের মধ্যমা, মানে জিডি মধ্যমার দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা চিত্র দেওয়ার কনসেপ্টটা বুঝাই, খেয়াল করো সবাই। তোমাকে একটা ত্রিভুজ দেওয়া আছে, একটা ত্রিভুজের এ বিন্দু বি বিন্দু সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। বলো এ বিন্দুর স্থানাঙ্ক কত 10, 20, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 20, 30, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 30, 10। আর এখানে ভরকেন্দ্র ধরো জি বিন্দু, ভরকেন্দ্র কি বিন্দু? জি বিন্দু। তাহলে বলো তো জি বিন্দুর স্থানাঙ্ক কত হবে 10, 20, 30, মানে এদেরকে যোগ করে 3 দিয়ে ভাগ। তাহলে 60কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 20 হবে, তাই না? আবার 20, 30, 10 তাও তো 20 হবে। বুঝা গেছে? মানে হচ্ছে আমরা ভর কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি। এবার বলো বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে?
30 আর 20-এর গড় মান কত 25, 30 আর 10-এর গড় মান কত 20, তাই না? তাহলে এবার আমাদের এই জিডি এর দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে বলো জিডি এর দৈর্ঘ্য কি তুমি বের করতে পারবা না? জিডি এর দৈর্ঘ্য হবে কি 25 মাইনাস 20 তার হোল স্কোয়ার, আর 20 মাইনাস 20 তার হোল স্কোয়ার মানে 0 স্কোয়ার। তাহলে আলটিমেট এখানে 5 হবে আর কি আনসার। বুঝছো? সহজ। সো নেক্সট যাই। কি বলছে? বলছে এত বিন্দু হতে এত রেখা লম্ব দূরত্ব। এটা মনে হয় না করানোর দরকার আছে, তুমি ইজিলি পেরে যাবে এটা। বলছে এত শীর্ষবিন্দু বিশিষ্ট বর্গের একটি কর্ণ এত হলে এ বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ নির্ণয় করে। এটা বুয়েটে 18-19 আসছিল, তারপরে আমাদের সময় আসছিল, এই ম্যাথ তো আমি পারছিলাম। বুঝছো? দেখো কি বলছে, একটা বর্গের তোমার এই বিন্দুটার স্থানাঙ্ক দিয়ে দিছে। এই বিন্দুটার স্থানাঙ্ক কত দিচ্ছে বলো দেখি, 1,2 এটা দিয়ে দিছে। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, একটা কর্ণের সমীকরণ দিচ্ছে। এখন কর্ণ তো ভাই এ বিন্দুগামীও হতে পারে, এ বিন্দুগামী নাও হতে পারে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, 1,2 এখানে একটু বসাই, দেখি যে কি হয়। 1 যদি এখানে বসাও 3, 2 যদি এখানে বসাও মাইনাস কত 8, তাহলে এখানে হচ্ছে 3 মাইনাস 8 মাইনাস 6, সিদ্ধ হবে না, তাই না? তাহলে আমরা এটা বুঝে গেছি যে আমাদের যে কর্ণটা দেওয়া আছে কোশ্চেনে, সেই কর্ণের সমীকরণটা আসলে বিপরীত। কি হইল এটা? এই যে এই কর্ণের সমীকরণটা দেওয়া আছে কোশ্চেনে। আচ্ছা, তাহলে এই কর্ণের সমীকরণটা কি দেওয়া আছে? এই কর্ণের সমীকরণ দেওয়া আছে 3x মাইনাস 4y মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার তোমাকে বলছে যে এখানে ধরো এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। বলছে যে এ বিন্দুগামী বাহু দ্বয়ের সমীকরণ নির্ণয় করতে। তার মানে তোমাকে এ বি বাহুর সমীকরণ এবং এডি বাহুর সমীকরণ নির্ণয় করতে বলছে। এবার দেখো, আমাদের একটা সমীকরণ বের করতে হলে কি দরকার? আমাদের দরকার হচ্ছে একটা কোণের মান দরকার, আর একটা কিসের মান দরকার? আর একটা হচ্ছে তোমার বিন্দু দরকার, তাই না? তুমি চিন্তা করে দেখো, এখানে কর্ণ যেটা আছে, এই কর্ণটা কিন্তু তোমার এডি রেখার সাথে কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি করে, আবার এবি রেখার সাথে কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি করে, রাইট? তাহলে এইখানেও 45 ডিগ্রি হবে, এখানেও কি 45 ডিগ্রি হবে। বা একটা যদি পজিটিভ 45 হয়, আর এটা কি হবে নেগেটিভ 45, রাইট? কারণ এই দুটো কি পরস্পরের কিন্তু বিপরীত। একটা প্লাস 45 আর একটা কি হবে মাইনাস 45 হবে। তার মানে ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা আসলে তোমার, যদি আমরা এই ধরনের কোশ্চেনগুলো শিখে আসছি না, যে একটা রেখার সাথে আরেকটা রেখা কত কোণ উৎপন্ন করে, সেই কোণের মান আমরা বের করা শিখছি, তাই না? অথবা যদি কোণের মান দেওয়া থাকে, কোনো একটা রেখার ঢাল দেওয়া আছে, আরেকটা রেখার কি ঢাল বের করতে বলা হয়। ফর্মুলা কি ছিল মনে আছে? ফর্মুলা ছিল এরকম, যে tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই কি 1 প্লাস m1 ইন্টু m2। কারণ এই ম্যাথে থিতার মানটা ডিরেক্ট বলা নেই, থিতার মানটা কি দেওয়া আছে? ওই যে কর্ণ দেওয়া আছে একটা বর্গের, সেটা বর্গের কর্ণ মানে কি অবশ্যই বাহুর সাথে কি কর্ণটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটি জাস্ট একটু ঘুরাই দেওয়া আর কি। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে আমরা কী করবো? আমরা এই সমীকরণটা অ্যাপ্লাই করব। তার আগে বলো এই সমীকরণটা ঢাল কত? আমরা এই সমীকরণের ঢালটা বের করে নিই, তার নাম দিলাম m1। তাহলে এখানে হবে মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াইয়ের সহগ, অর্থাৎ 3/4। আর আমাদের যেই রেখা দুটা বের করতে হবে তাদের ঢাল আমরা m2 = m ধরে নিলাম। এবার এখানে মান বসাও। তাহলে বলো tan 45 ডিগ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস m1 এর মান হবে 3/4 মাইনাস m ডিভাইডেড বাই 1 প্লাস 3/4 ইন্টু m। বুঝা গেছে? সো এখানে 1 ইকুয়াল টু প্লাস মাইনাস, বলো এখানে ক্যালকুলেশন করলে কী হয়? এখানে হচ্ছে তুমি যদি 4 লসাগু নাও, তাহলে এখানে আসবে 3 মাইনাস 4m, এখানে 4 লসাগু নিলে হবে 4 প্লাস 3m। বোঝা গেছে? তাহলে আমরা একবার প্লাস নিয়ে কাজ করবো, একবার কী নিয়ে কাজ করবো? মাইনাস নিয়ে কাজ করবো। তাহলে এখানে যদি প্লাস নিয়ে কাজ করি, একবার প্লাস নিয়ে কাজ করে লেখা যাবে 1 ইকুয়াল টু 3 মাইনাস 4m 4 প্লাস 3m। ঠিক আছে? তাহলে ক্রস গুণ করলে কী হবে? 4 প্লাস 3m ইকুয়াল টু 3 মাইনাস 4m। তাহলে বলো এখানে কি হয়? এখানে হবে তোমার m এর মান আসবে 1/7, 1/7 যদি তুমি ক্যালকুলেশন করো আর কি। আচ্ছা,
আর যদি মাইনাস নিয়ে কাজ করো, কী নিয়ে কাজ করো? মাইনাস, তাহলে একটু খেয়াল করে দেখবা মাইনাস নিয়ে কাজ করলে আসবে -7। এটা আমি আর করাইলাম না, তোমরা মাইনাসটা একটু মানে বের করে দেখবা, ঠিক আছে? তাহলে আমাদের ঢাল পেয়ে গেলাম, দুইটা ঢাল পেয়ে গেলাম। এবার সরলরেখার সমীকরণ বলো। একটা সরলরেখা হচ্ছে কি এবি রেখা, তাহলে আমরা এবি রেখা ঢালকে যদি 1/7 ধরে রাখি, তাহলে এডি রেখা ঢাল কি -7 হবে। আর যদি উল্টা ধরো, ইচ্ছা, কোনো সমস্যা নেই। সো আমরা এবি রেখা সমীকরণ লিখতে পারি y - y1 = m বা ঢাল ইন্টু x - x1, বুঝা গেছে? আবার এডি রেখা সমীকরণ কি লিখতে পারো? y - y1 = m ইন্টু x - x1, শেষ। বুঝা গেছে? ক্লিয়ার? সো এইটুকু রাখলেই হবে। সো এটা পারা উচিত। এবার কি বলছে? বলছে দুইটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং তারা এত রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো আমাদের সরলরেখার সমীকরণ বের করতে বলছে। এখন মাত্র তুমি যে ম্যাথটা করে আসলে না, ঠিক সেম ম্যাথটাই তোমাকে দুইটা সরলরেখা বের করতে হবে যারা এত বিন্দু দিয়ে যায় এবং এত রেখার সাথে কি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা ঢালের মান বের করবা, যে রেখাটা বের করবা তার ঢালের মান ধরে নিবা m, সূত্রে অ্যাপ্লাই করবা, m এর দুইটা মান আসবে, সমীকরণ বের করবা। পারবা ভাই? সো এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা নিজেরা একটু সলভ করবা। আচ্ছা, এবার কি বলছে? বলছে দুইটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং এত রেখার সাথে, আচ্ছা সেম কোশ্চেন না? পারবা? শিওর করতে পারবা নিজেরা? এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, একদম সেম কোশ্চেন ভাই, এখানে কোনো মানে ঝামেলা নাই আর কি, ঠিক আছে? এবার কি বলছে? বলছে y = x সরলরেখা মানে ভিত্তিক এত বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, প্রতিবিম্বের ম্যাথ অনেক আগে আসতো, বাট রিসেন্টলি মানে খুবই কম আসে। জাস্ট আমি তোমাদের একটা মানে কনসেপ্ট বুঝাই দিই, বা আমি তাড়াতাড়ি একটু বলে দিই। কনসেপ্ট বুঝাতে গেলে অনেক ঝামেলা হবে, মানে টাইম লেগে যাবে। এখানে x = কী রেখা দেওয়া আছে বলো দেখি? y, রাইট? আচ্ছা, একটু খেয়াল করে দেখো, ধরো আমি তোমাকে যদি বলি যে এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে তোমার y অক্ষ, বুঝো ব্যাপারটা? হ্যাঁ, ধরো আমি তোমাকে বললাম এখানে হচ্ছে একটা বিন্দু আছে 5,0, 5,0। এবার তুমি কি করবা? তুমি হচ্ছে y = x রেখার সাপেক্ষে, y = x রেখার সাপেক্ষে এটার প্রতিবিম্ব বের করবা। তাহলে y = x রেখাটাকে একটা দর্পণ হিসেবে কাজ করবে, রাইট? কী হিসেবে কাজ করবে? একটা দর্পণ হিসেবে কাজ করবে। তা তুমি বুঝতেই পারতেছো যে এই রেখাটার প্রতিবিম্ব ঠিক বিপরীত পাশে এইখানে কোথাও একটা হবে, তাই না? মানে এই দূরত্ব অবশ্যই তো সমান হবে। তাহলে এইখানে যে 5, এখানে আসলে 5ই হবে। তাহলে এই রেখা বা এই বিন্দুটা স্থানাঙ্ক হয়ে যাবে আসলে 0,5। তাহলে তুমি চিন্তা করে দেখো y = x রেখা যদি সাপেক্ষে হিসাব করো, তাহলে তোমার কি এখানে 5,0 ছিল, উল্টায় গিয়ে কি 0,5 হয়েছে না? সো তুমি মনে রাখবা x = y রেখার সাপেক্ষে তুমি যেই কোনো কিছুর প্রতিবিম্ব বের করতে যাবা, তুমি x এর জায়গায় y বসাবা, y এর জায়গায় কি বসাবা? x বসাবা, এটাই কাজ। তাহলে বলো এই যে পি বিন্দুর, যেটা পি বিন্দুর যদি প্রতিবিম্বের স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে 6টাকে সামনে আনবো, 5টাকে কোথায় নিব? পিছনে নিয়ে যাব, শেষ। বোঝা গেছে? তোমাকে আমি যদি বলি x = y রেখার সাপেক্ষে এইটার সমীকরণ নির্ণয় করো, মানে এইটার হচ্ছে x = y রেখার সাপেক্ষে কি প্রতিবিম্ব নির্ণয় করো, তাহলে তুমি x এর জায়গায় y বসাবো, y এর জায়গায় x বসাবো। তাহলে বলো x এর জায়গায় y বসালে কি y, মাইনাস y এর জায়গায় x বসাবো, আর 1 আকারে থেকে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার? সবাই বুঝছো এটা? সো জাস্ট এটা মাথায় রাখো আর কি। এবার নেক্সট কি বলছে? বলছে এত এবং এত রেখাদ্বয়ের অন্তর্গত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো আমরা কি জানি? আমরা জানি আমাদের কাছে যদি a1x b1y c1 = 0, দেন a2x b2y প্লাস c2 = 0, দুইটা সরলরেখা দেওয়া থাকে, তাহলে এদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বা স্থূলকোণের সমদ্বিখণ্ডক কোনটা বের করব, তার জন্য একটা শর্ত বের করতে হয়। শর্তটা ছিল এরকম যে a1 a2 প্লাস b1 b2, a1 a2 প্লাস b1 b2, এইটা যদি পজিটিভ হয়, এটা যদি কি হয়? পজিটিভ হয়, তাহলে আমরা প্লাস নিয়ে কাজ করলে স্থূলকোণ পাবো, মানে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো আর কি, স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আর মাইনাস নিয়ে কাজ করলে কি কোণের সমদ্বিখণ্ডক পাবো? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আর যদি এটা মাইনাস হয়, তাহলে মাইনাস নিয়ে কাজ করলে স্থূলকোণ, আর প্লাস নিয়ে কাজ করলে কি কোণ বলো দেখি? সূক্ষ্মকোণ। আচ্ছা, ব্যাপারটা একটু তোমাদের আমি
মানে মনে রাখার জন্য বলি, সেটা হচ্ছে তুমি মনে রাখবা স্থূলকোণ হচ্ছে সুবিধাবাদী। কী বাদী? সুবিধাবাদী। কি না সুবিধাবাদী? এইটার চিহ্ন যা স্থূলকোণের চিহ্ন কি তা, আর সূক্ষ্মকোণের চিহ্ন তার বিপরীতটা হবে। ঠিক আছে? তার মানে আমরা মনে রাখবো যে ও যেই দিকে যায় স্থূলকোণ সেই দিকেই যায়, ও যেই দিকে যাবে স্থূলকোণ সেই দিকে যাবে। ও যদি পজিটিভ কথা বলে স্থূলকোণ পজিটিভ দিকে সায় দিবে, ও যদি নেগেটিভ কথা বলে স্থূলকোণকে নেগেটিভ দিকে সায় দিবে। আর সূক্ষ্মকোণ সবসময় সূক্ষ্মভাবে চিন্তা করে, সূক্ষ্মভাবে চিন্তা করে সে সবসময় কী করে, ওর নেগেটিভ চায়, মানে ওর বিপরীতে যাবে। ঠিক আছে? এবার আসো, বলো এখানে A1A2 কত? 36। B1B2 কত? -20। তাহলে বলো এখান থেকে যদি আমরা A1A2 36 বের করি, B1B2 কত বলো তো? -20, তাই না? তাহলে কত হয় বলো তো? 16 হয় না? তাহলে 16টা কি পজিটিভ মান, তাহলে আমরা এই মানটা কি পাইছি? পজিটিভ পাইছি। তাহলে সূক্ষ্মকোণ চিন্তা করবে কি? সূক্ষ্মভাবে চিন্তা করবে যে ওর বিপরীতে যাইতে হবে। বোঝা গেছে? তাহলে কি আমরা মাইনাস মান নিয়ে কাজ করলে কি পাবো? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পেয়ে যাব। তাহলে সমদ্বিখণ্ডকের সমীকরণ কেমনে বের করে? এটা আমরা সূত্র জানি না সবাই। সমদ্বিখণ্ডকের সমীকরণ কীরকম হবে? প্লাস নিয়ে কাজ করবো নাকি মাইনাস নিয়ে কাজ করবো? মাইনাস নিয়ে কাজ করবো। তাহলে বলো প্রথমটার সমীকরণ কি? 3x 4y - 11 ডিভাইডেড বাই নিচে লিখবা √3² প্লাস কি 4² ইকুয়াল টু মাইনাস লিখবা একটা। দেন পরের সমীকরণ কি? 12x - 5y - 2 √12² প্লাস 5² মাইনাস কেন নিয়েছি? কারণ ওইটা শর্ত পজিটিভ, সূক্ষ্মকোণ হবে কি? নেগেটিভ। বুঝা গেছে? সো তুমি এটা কি ক্যালকুলেশন করতে পারবে না ভাইয়া? ক্লিয়ার? সো নেক্সট ম্যাথে যাই। এখানেও কি বলছে বলো দেখি। এখানেও বলছে এত এবং এত রেখাদ্বয়ের কি অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ নির্ণয় করো। সূক্ষ্মকোণ নির্ণয় করতে বলছে। তাহলে সূক্ষ্মকোণ নির্ণয় করা সহজ। তুমি এটা ঢাল বের করো। বড় ঢালটা কত হবে? -2/3। এটা ঢাল বের করো, বলো কত হবে? -1/-2, তার মানে 2, মানে হাফ হবে আর কি। তাইলে আমরা লিখতে পারি কি? tan θ = প্লাস নিয়ে কাজ করবো, মাইনাস নিয়ে কাজ করবো না, তাই না? তাহলে m1 - m2 ডিভাইডেড বাই কি আমরা জানি 1 + m1 × m2। সূক্ষ্মকোণ বের করতে বলে কি অলওয়েজ পজিটিভ হবে এবং মডুলাস হবে। সো পজিটিভ যা দরকার নেই, ডিরেক্ট মডুলাস নিয়ে কাজ করি। বলো এখানে কি আছে? -2/3 -½ ডিভাইডেড বাই 1 + -2/3 ইন্টু হচ্ছে হাফ। এবার এখান থেকে তুমি কি বের করবা? মানে মানটা বের করবা, দেন থিতার মানটা বের করবা। পারবা না? করা যেতে হবে। সেখানে হবে tan θ = এখানে আসবে হচ্ছে তোমার 6, সো 4 - 3 - 7, আর নিচে হবে কত? 6 4। তাহলে পজিটিভ ভ্যালু নিতে হবে। θ = হবে tan 1/7/4 যা আসবে। এটা আমাদের কি সূক্ষ্মকোণের মানে সূক্ষ্মকোণের মান আর কি। ঠিক আছে? এরপরে কি বলছে? বলছে এত এবং এত রেখা দুটি অন্তর্গত কোণ দুইটির সমদ্বিখণ্ডক দ্বয় y অক্ষকে P এবং Q বিন্দুতে ছেদ করে P এবং Q বিন্দুর দূরত্ব নির্ণয় করো। আচ্ছা কি করতে হবে বলো দেখি, কনসেপ্টটা বলো। তোমাকে এই রেখা এবং এই রেখার সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ কীভাবে বের করি বলো? এখানে লিখতে হবে 2x, ওয়াইটাকে ওই পাশে নিয়ে যাই, +1 ডিভাইডেড বাই কি √x এর সহগের স্কোয়ার, y এর সহগের কি স্কোয়ার, ইকুয়াল টু প্লাস মাইনাস দিতে হবে। প্লাস মাইনাসে কি লিখবো? এখানে সবগুলো এক পাশে নিয়ে আসো। তাহলে এরকম হবে না? মানে এটা সিম্পলিফাই করে নিলাম আর কি। তাহলে এখানেও কি? এখানে আসবে x² + 2² মানে -2² আর কি, +2 লিখে দিলাম। তাহলে বলো দুই পাশ থেকেই কি নিচেটা বাদ যাবে। সো এখানে হবে 2x - y + 1, এগুলো প্লাস মাইনাস x - 2y + 4। বোঝা গেছে? এবার বলো তাহলে একবার প্লাস নিয়ে কাজ করব, আরেকবার কি মাইনাস নিয়ে কাজ করব। তাহলে প্লাস নিয়ে যদি কাজ করি এখানে কি আসবে? এখানে আসবে 2x - y + 1 ইকুয়াল টু x - 2y + 4। তাহলে বলো এখানে কি আসতেছে? এখানে আসবে এইটা, তাই না? আর মাইনাস নিয়ে যদি কাজ করি
বলো মাইনাস নিয়ে কাজ করলে কি আসবে এখানে? এখানে আসবে 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 2y মাইনাস 4, মানে একবার মাইনাসে গুণ করে দিয়েছি। ঠিক আছে, তোমরা তো এটা পারবা। সো এখানে হচ্ছে এই পাশে আসলে মাইনাস 3y, এই পাশে আসলে প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এই যে দেখো এই দুইটা রেখা এবার এক্স অক্ষ এবং y অক্ষকে কাকে বলছে? ও y অক্ষকে বলছে পি এবং কিউ ছাদ করে। তাহলে y অক্ষকে ছাদ করলে কি x এর মান 0, x এর মান 0। তাহলে বলো এই সমীকরণ থেকে যদি আমি x এর মান 0 বসাই তাহলে y এর মান কত আসবে? 3 আসবে। তাহলে আমরা এই সমীকরণ থেকে পি বিন্দুটি স্থানাঙ্ক পেয়ে যাব, সেটা হচ্ছে 0,3। আর এই সমীকরণে তুমি যদি x এর মান 0 বসাও তাহলে y এর মান কত আসবে বলো দেখি? y এর মান আসবে হচ্ছে তোমার 5/3। তাহলে এখানে কিউ বিন্দুটির স্থানাঙ্ক হবে 0,5/3। তাহলে তুমি 3 থেকে 5/3 বিয়োগ করে দিলে হয়ে গেছে। পি কিউ এর দূরত্ব বের করতে বলছে। এটা সহজ জিনিস, ইজি, পারবা। সো আমাদের মোটামুটি শেষ। আমাদের সরল রেখা রিলেটেড মোটামুটি আমরা কয়টা ম্যাথ করেছি? মোটামুটি আমরা 31টা কোশ্চেন সলভ করেছি আর কি, কোশ্চেন ব্যাংক। সো তুমি মোটামুটি বুঝতে পারতেছো এটা যে আমাদের যেগুলো আমরা একাডেমিক লাইফে পড়ে আসছি বা পড়তেছি মেইনলি, ওই জিনিসগুলোই কিন্তু আমাদের অ্যাডমিশনে আসে। সো অনেকে আমরা ভাবি যে অ্যাডমিশনের মনে হচ্ছে কোশ্চেনগুলো অনেক কঠিন হয়, একাডেমিক কোশ্চেন সহজ হয়, ব্যাপারটা এরকম না। তুমি যদি তোমার যেই কোনো একটা বই ইন্টার লাইফে ঠিক মতো শেষ করে থাকো বা শেষ করো এখন, তাহলে দেখবা যে অ্যাডমিশনের কোশ্চেনগুলো নিলে, তুমি যদি অ্যাডমিশনের কোশ্চেনগুলো নিয়ে কাজ করো দেখবা কোশ্চেনগুলো খুবই সহজ। শুধু তোমাকে এটা নিশ্চিত করতে হবে যে তুমি একটা বই খুব ভালোভাবে কি সলভ করে আসছো। ঠিক আছে, সো আমাদের এরপর হচ্ছে আমরা বৃত্তের কোশ্চেন ব্যাংক সলভ করবো আর কি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।